যেহেতু আসিয়া হত্যা মামলা একটা চাঞ্চল্যকর মকদ্দমা, মাগুরা ডিস্ট্রিক্ট নয় সারা বাংলাদেশের জন্য এটা চাঞ্চল্যকর। আশা করছি আসিয়ার রেপ ও মার্ডার কেসের মতো সমস্ত শিশুদের বা যে কোনো রেপ কেসে যদি এভাবে দ্রুত বিচার হয় তাহলে আসামিরা ভয় থাকবে যে কোনো অপরাধ করতে। আমরা সর্বসাকুল্যে 29 জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করেছি এবং রাষ্ট্রপক্ষ থেকে আজকে আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির জন্য আবেদন করেছি। মৌখিক আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদের আবেদন মঞ্জুর করে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্তির ঘোষণা করেছেন। শিশু আসিয়া বিচারের আজকে সাক্ষ্য গ্রহণের কাজ সমাপ্ত ঘটল এবং হিটু শেখের বিচারের এবার কী রায় হতে পারে, আর কতদিন সময় লাগবে, আর আইনজীবীদের কি দাবি, তারা কি প্রত্যাশা করতেছে, হিটু শেখের বিচারের কি রায় হওয়ার সম্ভাবনা আছে, সেটাই জানালেন। চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একটা রেপ কেসে বিশেষ করে শিশুর যে রেপগুলা সেইগুলা যদি দ্রুত বিচার হয় এবং যথাযথ সর্বোচ্চ শাস্তি হয় তাহলে আমার মনে হয় দেশে আর একটি রেপও থাকবে না, রেপ নামের শব্দটি উঠে যাবে। তো আমরা আশা করছি আসিয়ার রেপ ও মার্ডার কেসের মতো সমস্ত শিশুদের বা যে কোনো রেপ কেসে যদি এভাবে দ্রুত বিচার হয় তাহলে আসামিরা ভয় থাকবে যে কোনো অপরাধ করতে। আর আমরা এই মামলায় আসিয়া রেপ ও হত্যা মামলায় আমরা আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি, আর বাকি আসামিদের তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দাবি করছি। আমরা সকলে অবগত আছি মাগুরাতে চাঞ্চল্যকর আসিয়া হত্যা মামলার বিচার কার্য চলছে। আজকে নবম দিনের মতো সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালতে আমরা 2 জন সাক্ষীকে উপস্থাপন করেছিলাম। ঢাকা মেডিকেলের যেনারা ময়না তদন্ত প্রস্তুত করেছেন সেই 2 জন সাক্ষীকে হুজুর আদালতে আমরা উপস্থাপন করেছি। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে। আজকে পর্যন্ত আমরা সর্বসাকুল্যে 29 জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করেছি এবং রাষ্ট্রপক্ষ থেকে আজকে আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির জন্য আবেদন করেছি। মৌখিক আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদের আবেদন মঞ্জুর করে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্তির ঘোষণা করেছেন এবং আগামীকাল আসামি পরীক্ষার জন্য, যাকে 342 বলা হয়, আসামি পরীক্ষার জন্য দিন ধার্য করেছে। আগামীকাল আসামিদের পরীক্ষা করা হবে। আসামি পরীক্ষা অন্তে পরবর্তীতে বিজ্ঞ আদালত এই মকদ্দমার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করবেন। আমরা আশা করছি যুক্তিতর্ক সম্পন্ন হওয়ার পরে স্বল্প সময়ের মধ্যেই হত্যা মামলার রায় ঘোষণা হবে। আমরা আশা করি যে আমরা বিজ্ঞ আদালতের রাষ্ট্রপক্ষ থেকে যত সাক্ষ্য উপস্থাপন করেছি সেই সাক্ষ্যর ভিত্তিতে এবং সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো, আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে ইনশাল্লাহ। আর সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমরা বলি, গতকালকার একটি বিবৃতি নিয়ে অনেক বিভ্রান্ত হয়েছে। তো আরও কিছু জিনিস আমি লক্ষ্য করি। আমি যখন আপনাদেরকে সাক্ষাৎকার দিয়ে বাড়িতে যাই, পরবর্তীতে দেখি আপনারা আসামির কাছ থেকে, আসামির পক্ষ থেকে বিভিন্ন তথ্য নিয়ে সেটাকে আপনারা ফেসবুকে ছাড়েন। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ সেই সুযোগ কিন্তু এখনো নেই। কারণ একটি বিচার কাজ চলছে, তারা হচ্ছে বিচারের দৃষ্টিতে এখন অভিযুক্ত। তারা অভিযুক্ত হবে না খালাস পাবে সেটা আদালতই নির্ধারণ করবে। সুতরাং বিচারিক বিষয় নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ আপনাদের নেই। আমার দৃষ্টিগোচর হয়েছে হিটু কি বলেছে সেটাকে আপনারা ফলো করে প্রচার করেছেন। এটা দুঃখজনক। যদি জুডিশিয়াল নোটের বাইরে কোনো রিপোর্ট হয় আমরা আইনগত দিক দিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আইনগত দিক দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 37 জনের পাশাপাশি এই মকদ্দমার ভিকটিম আসিয়া সহ তদন্তকারী কর্মকর্তা এবং রেকর্ডিং তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে। সুতরাং তাতে করে দেখা যায় যে সিএসের 40 জনের নাম আছে। আমরা ইম্পর্টেন্ট দেখে আমরা 27 আর 2 29 জনকে হুজুর আদালতে উপস্থাপন করেছি। আর বাকি যে নন ইম্পর্টেন্ট সাক্ষীগুলা সেগুলোকে আমরা হুজুর আদালতে প্রডিউস করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি যে আমরা তাদেরকে প্রডিউস করব না। তাদের সাক্ষীর এখানে কোনো গুরুত্ব নেই। সেখানে তদন্তকারী কর্মকর্তা তিনার সিএসকে ইস্টাবলিশ করার জন্য ওই সাক্ষীগুলোর 161 করেছেন, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা হুজুর আদালতে তাদেরকে উপস্থাপন করব না। এই মর্মে আমরা 29 জনকে দিয়ে আদালতে আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্তের জন্য আবেদন করেছি, রাষ্ট্রপক্ষের সাক্ষী সমাপ্তের জন্য। যেহেতু আসিয়া হত্যা মামলা একটা চাঞ্চল্যকর মকদ্দমা, মাগুরা ডিস্ট্রিক্ট নয় সারা বাংলাদেশের জন্য এটা চাঞ্চল্যকর।
এবং এরা তড়িৎ গতিতে স্পেশাল ট্রাইব্যুনালের কার্যক্রম হলো তড়িৎ গতিতে যত তাড়াতাড়ি মামলাটা নিষ্পত্তি করা যায়, যার কারণে এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই যে এই কয়েকদিনের ভিতরে শেষ করতে বা এই কয়েকদিন যাবে। এই জন্য আদালতের উপর এখতিয়ারিরা ডিপেন্ড করে। আদালত সেই জন্যে একটা মার্ডার কেসে যেরকম পরপর দিন হতে পারে, এটা আর স্পেশাল ট্রাইব্যুনালের কেসগুলিতে, নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের কেসগুলি তড়িৎ গতিতে এরা নিষ্পত্তি হওয়া মনে করি আমরা। এবং সেখানে স্টেট ডিফেন্স আছে, আমরা পশ্চিমপক্ষের লয়াররা আছি, এবং আজকেই ডাক্তারদের যারা সাক্ষী দিয়েছেন তাদের সাক্ষী সমাপ্ত হলো। আগামী করলে হয়তো আসামির পরীক্ষা হবে, 342 ডেট থাকবে। তারা ডিফেন্স উইটনেস দিলে আগামীকাল তারা বলবে যে তারা দোষী কি নির্দোষ। তারা যদি কোনো সাফাই সাক্ষাৎ দিতে চায় তারা কালকেই নির্ধারণ হবে সেটা। এটা মাগুরার জন্য নয়, সারা বাংলাদেশের ভাবে আইন সবার জন্য। আইনের স্পিডটা হলো যত দ্রুত গতিতেই এই স্পেশাল ট্রাইব্যুনালের কেসগুলি নিষ্পত্তি হয়, এইটা হলো আইনের বিধান। এটা কোনো নজির না, কারণ যে কোনো মামলায়, এই মামলা বলেন আসিয়া হত্যা মামলা বলেও না, যে কোনো মামলায় দ্রুত গতিতে নিষ্পত্তি হওয়ার বিধান রয়েছে। এবং আগে যেরকম একটা মামলায় একটা ডাইরেক্ট নির্দেশ ছিল যে এতদিনের ভিতরে, এটা 90 ডেজের ভিতরে এই কেসে কার্যক্রম শুরু হওয়ার কথা ইতিপূর্বে ছিল। আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট হওয়ার পর এখন তো এই মামলাগুলি যত দ্রুত গতিতেই নিষ্পত্তি করা। শুধু এইটা নয়, যে কোনো মামলায় এরকম ধর্ষণ উইথ মার্ডার বা ধর্ষণ মামলা যত তড়িৎ গতিতে এটা নিষ্পত্তি করা যায়, এটা বিচারকদের উপর অনেক কিছু, আদালতের উপর ডিপেন্ড করে এবং প্রশাসন পক্ষের উপর ডিপেন্ড করে। থ্যাংক ইউ। যেহেতু আমরা মনে করি যে আসিয়ায় এই মামলাটা প্রাথমিক অবস্থায় আমরা যখন আসিয়ার মামলাটা বুঝে তখন ছিল রেপ মামলা, কিন্তু টার্ন নিল হলো মার্ডারের। সে যখন মারা গেল তখন এই মামলাটা ট্রাইব্যুনালে যখন একজন ইনভেস্টিগেশন অফিসার 30 ডেজের ভিতরে তিনি চার্জশিট দিয়ে দিতে পারেন। 30 ডেজের ভিতরে চার্জশিট দেওয়ার বিধান রয়েছে, এবং উইদিন টাইমের ভিতরে এই চার্জশিটটা উনি দিয়ে দিয়েছেন। আর উইদিন টাইমের ভিতরে এই মামলাটা বিচারে এসছে, বিচারের তড়িৎ গতিতেই এটা বিচার কার্য সমাপ্ত হচ্ছে। এবং আমরা সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব আমরা আশা করি যে এটা সবার ক্ষেত্রে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এরকম যাতে নজিরবিহীন কোনো কাণ্ড আর বাংলাদেশে, এবং আগামী সপ্তাহে না যুক্তিতর্ক হবে, কালকে 342 হবে। 342-তে একজন আসামির তার ডিফেন্স নেওয়ার সুযোগ আছে। তিনি ডিডব্লিউ দিতে সাফাই সাক্ষী দিতে চাইছেন, তিনি দেবেন। তিনি দোষী কি নির্দোষী এটা বিজ্ঞ আদালত সরাসরি জিজ্ঞাসা করবেন। এবং তার বিরুদ্ধে যত সাক্ষী হয়েছে এই সাক্ষীগুলি সম্পর্কে ওনা বলবে যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, সেটা আসামি ওপেন কোর্টে দাঁড়ায় বলবে। আর এখানে ডিফেন্স থেকে একজন লিগ্যাল আমাদের একজন আইনজীবী স্টেট ডিফেন্স হিসাবে তার জিরাও করছে। অবশেষে শিশু আসিয়ার বিচারের সাক্ষ্য গ্রহণের কাজ সমাপ্ত ঘটল, এবং আইনজীবীদের এটা প্রত্যাশা হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হবে। তাদের দাবি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হবে, যে শাস্তি প্রতিষ্ঠিত হলে অন্য কোনো মানুষ এই অন্যায় কাজে জড়িত হতে ভয় পাবে। এরকম শাস্তি হবে হিটু শেখের। অচিরেই অতি দ্রুত হিটু শেখের রায় জানা যাবে। আর আমরা সবাই চাই হিটু শেখের রায় যেন ফাঁসি হয়, এটা সবার সামনে যেন দেওয়া হয়। কারণ এই জঘন্য যে কাজটি করেছে তার এইরকম সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। যদি সর্বোচ্চ শাস্তি হয় তাহলে এরকম অপরাধ কমে যাবে। আইনজীবীদেরও দাবি তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। সে যে কাজের সাথে জড়িত, অনেক দিন কিন্তু বাহানা করেছে সে নাকি এই কাজের সাথে জড়িত না, সে নাকি বাসায় ছিল না। আসলে এগুলো সব তার মিথ্যা কথা ছিল, এগুলো সব তার মিথ্যা কোনো শিখানো কথা হতে পারে। আমরা দাবি করি হিটু শেখের বিচার অতি দ্রুত করা হোক, আর তার বিচার সবার সামনে করা হোক। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।